প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠানে। আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই নিয়মিত লাইভ অনুষ্ঠান দায় মুক্তির। আজ শুরুতেই আসুন আমরা দায় মুক্তির সাম্প্রতিক বিষয় নিয়ে জানি। দায় মুক্তির ঘটনার হাল আমলের এবছর 15ই জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের কর্মকাণ্ডকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে। কি সেই কর্মকাণ্ড? মেট্রো স্টেশনে পোড়ানো, থানায় আগুন দিয়ে পুলিশ মারা ইত্যাদি ইত্যাদি। বলা হচ্ছে এসব হলো মব ভায়োলেন্স। আপনারা জানেন 15ই জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত ছাত্রদের আন্দোলনের সাথে মিশে যাওয়া পেশাদার অপরাধী ও রাজনৈতিক দুর্বৃত্তদেরকে যে কোনো ধরনের অপরাধের জন্য মামলা, গ্রেপ্তার ও হয়রানি করা যাবে না বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অবৈধ দাবেদার ইউনূস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মানে হলো, যারা হাজার হাজার পুলিশ হত্যা করেছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছে, শত শত মানুষকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে আহত করেছে, অনেককে আজীবনের জন্য পঙ্গু করেছে, লক্ষ কোটি টাকার জনগণের সম্পদের ক্ষতি করেছে, তাদের সকল অপকর্মীর জন্য দায় মুক্তি দিয়ে দেওয়া হলো। এই যে মানবতা বিরোধী অপরাধ, তা কি ক্ষমাহীন থেকে যাবে? অবৈধ ইউনূস সরকারকে এই দায় মুক্তির দায়িত্ব কে দিল? আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে যুক্ত আছেন শুভ রায়, সহসভাপতি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ; মোহাম্মদ মাসুম বিল্লাহ বাপ্পি, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি; আছেন মইনুল হক মনু, নীলফামারী জেলার ডুমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; নবী নেওয়াজ আকাশ, বাংলাদেশ ছাত্রলীগ দৌলতখান পৌরসভার সভাপতি; আরও আছেন কামাল হোসেন, কুমিল্লা জেলার মনুয়ারগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান; আছেন মেহেদী হাসান সাকিব, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। রাজনৈতিক পট পরিবর্তনের পর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তারা। সেই অত্যাচার নির্যাতনের কথা তাদের মুখ থেকেই আজ শুনবো আমরা। শুরুতেই বলবেন শুভ রায়, সহসভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ। শুভ রায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? জি জি, বলুন। আমি প্রথমেই এই দেশের যে ক্লান্তিলগ্ন অবস্থা, সেই অবস্থায় আমি প্রথমেই স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আমাদের সকলের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের আমার প্রিয় নেতা জনাব এ.কে.এম. শামীম ওসমান সহ দেশ বিদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, এবং ধন্যবাদ জানাচ্ছি ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় নজরুল ইসলাম ভাই, যে নাকি আজকের এই দায় মুক্তি অনুষ্ঠানের হোস্টেস, সহ উপস্থিত আমার সংগ্রামী সকল আওয়ামী লীগের ভাই এবং বন্ধুদের। আজকে আমরা এই দায় মুক্ত অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের কিছু কথা আমাদের সাথে ঘটে 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব ঘটনাবলী ঘটে গিয়েছে সেই সব কথা নিয়ে আলোচনার জন্য। কিন্তু আমি তার আগে একটি কথা বলে দিতে চাই, 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে তা যদি আমি মুখে বর্ণনা করি তা কখনো সম্ভব না, কারণ সেই ভয়াবহ নির্যাতনের কথা ভাষায় প্রকাশ করার মতন নয়। হ্যাঁ, আমি বলতে পারবো, ঘটনা বর্ণনা করতে পারবো,
তা আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে বা আমার মতো লাখো আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে যেসব ঘটনাগুলো ঘটেছে তা কখনো ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার প্রিয় নজরুল ভাইকে বলবো, 5ই আগস্ট আমি দীর্ঘদিন নারায়ণগঞ্জের 2019 সালের কমিটি থেকে আমি একজন সাবেক ছাত্রলীগ নেতা। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে জড়িত। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার কে ভালোবেসে একে এম শামীম ওসমানের নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি। আমি যদি ঘটনা বলতে চাই 5ই আগস্ট থেকে, তাহলে একটু আমাকে ডিপে যেতে হবে। সেটা হচ্ছে, আমি মূলত আমার পিত্তথলিতে অপারেশন ছিল। আমি যদি আমার ঘটনাটি বর্ণনা করি, আমি 5ই আগস্টের আগে থেকে অসুস্থ ছিলাম, আমার অপারেশন হয়েছে। তো শুরুতে আমি 5ই আগস্ট বেলা 2টা, তখন আমি বাসায় উপস্থিত। আমি 5ই আগস্ট থেকে বর্ণনা করতেছি, না হলে বোঝা যাবে না ঘটনাটা আমার সাথে কি ঘটেছে। আমি বলতেছি, হয়তো আমার মতো এরকম হাজারো লাখো বাঙালির সাথে, আওয়ামী লীগ কর্মীর সাথে এই ঘটনা ঘটেছে। তো 5ই আগস্ট দুপুরবেলা আমি বাসায় ছিলাম, যেহেতু আমি অসুস্থ। আমার বুকে, আমি ফটো পাঠাইছিলাম যে 12টা সিলি রয়েছে আমার সারা শরীরে। আমার পিত্তথলিতে অপারেশন ছিল, আমি অসুস্থ ছিলাম, ব্যান্ডেজও ছিল সাথে। 5ই আগস্ট আমি বাসায়। তো হঠাৎ করে একটা কি 12:30টার দিকে বা 1টার দিকে ঘোষণা আসলো, সেনা প্রধান, আমাদের বাংলাদেশের সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। তো সেই ভাষণের অপেক্ষায় টিভি টেলিভিশনের পাশেই বসা ছিল। ঠিক 2টা থেকে 2:30 বা 3টার দিক হবে, হঠাৎ আমার নাম্বারে ফোন আসলো। ফোন এসে বলতেছে, আমার ব্যক্তিগত জীবনের আমার একজন খুব কাছের বন্ধু, তার আগে থেকে তো দেশে আন্দোলন চালাচ্ছে সমন্বয়ক নামে বিভিন্ন দালালরা, বিভিন্ন দালাল বাহিনীর সাথে মিলে। বিএনপি জামাতের তাণ্ডব লীলা সারা দেশে চলছিল, আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছিলাম। যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি দীর্ঘদিন ধরে বের হই নাই, আমি বাসাতেই ছিলাম। হঠাৎ করে ফোন আসলো, আমার এক ব্যবসায়িক পার্টনার ও এক বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা, ও যুবলীগের আপনি সাথে জড়িত। দুবরায় আপনি মানে একটু ওই আর অনেকে আছেন তো বলবেন, আপনি একটু শর্ট করেন। শর্ট করে মূল হ্যাঁ, জায়গাটায় হ্যাঁ, আপনার সাথে যা ঘটেছে হ্যাঁ, এটা হ্যাঁ। একটু সামনে নিয়ে আসার চেষ্টা করেন। আচ্ছা। তো হঠাৎ করে আমার আমার কাছে ফোন আসলো যে আমার ওই যুবলীগ, ওই বন্ধুর, আমার যে পার্টনার, ব্যবসায়িক পার্টনার ছিল, তার বাসায় হামলা করতেছে বিএনপি জামাতের একদল সন্ত্রাসী বাহিনী। তো আমি হঠাৎ করে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। অর্ধেক রাস্তা যাওয়ার পথে আমার নাম্বারে ফোন আসলো যে আমাদের নেত্রীকে বাধ্য করা হয়েছে দেশ ছাড়ার জন্য। হ্যাঁ, উনি অবশ্য অলরেডি, মানে দেশের বাইরে ওনাকে পাঠানোর জন্য বাধ্য করা হয়েছে। তো চারিদিকে সেফ জোনে, মানে সবার বাসায় হামলা চলতেছে, আওয়ামী লীগের, নারায়ণগঞ্জের যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে তাদের বাসায় হামলা চলতেছে, তুমিও সেফ জোনে যাও। তো ইতিমধ্যে আমার বন্ধুর বাসায় হামলা চালানো হয়েছে। হ্যাঁ, আমার বাসায় বিভিন্ন ধরনের লোকজন আইসা হাজির হয়েছে। কিন্তু ওই যে একটা কথা আমি যদি না বলি, না হলে বুঝতে পারবেন না ভাই, যেহেতু জানি শর্ট টাইম। আমরা যখনই রাজনীতি করতাম তখন আমরা, আর যাই হোক, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করছি, এলাকার মানুষজনের সাথে কখনো, এলাকার মানুষ কখনো বলতে পারবে না আমরা কোনো অন্যায় নিপীড়নের সাথে ছিলাম বা কোনো বেয়াদবি ছিল বা আচরণ ছিল। তো হঠাৎ করে অনেক মানুষ আসে। তো যেটাই হোক, তখন তো আর বাসার খেয়াল নাই। তো আমরা, মানে, একটা যে গন্তব্যে যেতেছিলাম, নারায়ণগঞ্জ থেকে বের হওয়ার চেষ্টা করতেছিলাম, যেহেতু চারদিকে দিয়ে আমাদের আক্রমণ, হামলা, লুটতরাজ চলতেছে, তখন বেলা 4। তো হঠাৎ করে যখন আমি বাইকে করে যাচ্ছিলাম নারায়ণগঞ্জের থেকে বের হওয়ার প্রায় পাগলা পাগলা বা পঞ্চমটি এই সাইড দিয়ে, হ্যাঁ, বিশাল এক একটা গ্রুপ আমাদের গাড়িটাকে প্রতিরোধ করে। তো প্রতিরোধ করার পর একজনে আমাকে চিনে, চিনে বলতেছে, ওই যে দেখ, আওয়ামী লীগের দালাল যেটা, হ্যাঁ, আওয়ামী লীগের দালাল যেটাছে। হ্যাঁ, এ কথা বলার পর আরেকজনে বলতেছে, ওই যে এক মালোয়ান যেটা। হ্যাঁ, এ কথা বলে আমাদের গাড়িটা আটকে দেয়। আটকে দেওয়ার পরে, মানে তারপরে মানুষজন, দেশীয় অস্ত্র শস্ত্র ছিল আমাদের উপর, মানে নির্মম ভাবে নির্যাতন, মানে রাস্তায় যে যেভাবে পারে ভাই আমাদের শরীরে আঘাত করে। এর মধ্যে আমি কয়েকজনের চিনছি, হ্যাঁ, চিনতে পারছি। তারা সবাই একটা কথা বলতেছিল, আওয়ামী লীগের দালাল বাংলাদেশে কোনো ঠাঁই নাই, আওয়ামী লীগের দালাল কোনো আহ আহ, এই দেশে ঠাঁই নাই, দুইটা পিটায় মাইরা ফেলা। হ্যাঁ, এই কথাগুলো শুনতেছিলাম। তো আমি তখন বলতেছিলাম, ভাই, আমাকে ধরছেন, আমার সাথের যে লোকটা ছিল, সে তো রাজনীতি করে না, সে আমাকে হয়তো গাড়িতে লিফট দিচ্ছে, তাকে ছেড়ে দেয়। এখন আমার কষ্টের বিষয়টা হইতেছে যে আমি লীগের লোক, ঠিক আছে, আমাকে পিটিয়ে যাচ্ছেন, কিন্তু সাথে সাথে বলতেছে
যে মালোয়ানকে পিঠা হিন্দু, হ্যাঁ হিন্দু হয়ে কেন এই রাজনীতির সাথে জড়িত হইব, ওকে পিঠা। হ্যাঁ, এরকম ভাবে আমাকে প্রায় ওখানে প্রায়, আমি জানি না হয়তো ভগবান সৃষ্টিকর্তার আমার অশেষ দয়া ছিল, বিশ্বাস দেবে না আমার, ঠিক এখানে বুকে ইয়ে আছে, হ্যাঁ ছিল। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি যে পাগলা পঞ্চবটি এরিয়া সাইডে একটা এলাকায় কিছু মহিলা, হ্যাঁ, আমার মাথায় জল ঢালতে। তারপর যাই হোক সেখান থেকে ঢাকার আশেপাশে, আমি নাম বলবো না যেহেতু সন্ধ্যাবেলা, হ্যাঁ সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে আশ্রয় নেই। তো মন্দিরে আমি রাত্রি যাপন করি, যাই হোক ফ্রেশ হই। তো সন্ধ্যা হইতে না হইতে, তো রাত্র যখন 10টা 11টা বাজে, টিনের চালা ছিল, হ্যাঁ অজস্র ঢিল এবং গেটের মধ্যে লাথি ভাঙচুরের আওয়াজ আমি নিজ কানে শুনছি। শুধু ভগবানকে স্মরণ করছি, ভগবান বাঁচাও, এটা তো মন্দির, এটা তো একটা পবিত্র জি, স্থানে আপনি আমি মনে এসে হয় হ্যাং আশ্রয় হয়ে। গ্রহণ করছি। পবিত্র স্থান তো আমাকে রক্ষা করবে, ধরে ভারত পাঠা। আচ্ছা শুভ রায়, জি, আপনাকে যারা তখন ওই যে যিনি আপনাকে নিয়ে যাচ্ছিল, তো ওই যে ওখানে আপনাদেরকে যারা আক্রমণ করেছিল তারা কারা, তাদেরকে কি আপনি চিনেন? হ্যাঁ হ্যাঁ, তাদের আমি দুই একজনকে চিনছি যারা বলছিল আমাকে যে এই মালওয়ান তারা তো, মালওয়ান ভাইয়া ইয়ে আওয়ামী লীগের নেতাগিরি করছে এতদিন, হ্যাঁ হিন্দু, হ্যাঁ 7% ভোট আমাদের দরকার নেই, হ্যাঁ ওরা হিন্দুরা দেশে আছে ওদের ওদের 27%, নাম ওদের নাম পিটায় কি মাইরা বলা, ফেলাম। ওদের নাম কি বলা হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলা যাবে, আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ, অবশ্যই, কারণ আমি মরণের হাত থেকে ওরা বেঁচে আসছি। তারা একটু হচ্ছে বলুন আমাদের ওদের। নারায়ণগঞ্জের সাবেক, হ্যাঁ সাবেক এমপি গিয়াসউদ্দিনের লোকজন। হ্যাঁ, নাম একটা নাম ফাইজুল, আর একটা নাম মিজান, হ্যাঁ আর কয়েকজন ছিল সাবেক এমপি গিয়াসউদ্দিনের লোকজন ছিল তারা। হ্যাঁ, নারায়ণগঞ্জের সবাই ছিল, হ্যাঁ ওনারা ছিল। বিএনপির তো বিএনপির ভাই মানুষ। আমি একটু বর্ণনা করি আমার, হ্যাঁ বিএনপির মানুষ, বিএনপির মানুষ ছিল। তো ভাই আমি মন্ত্রীর ঘটনা বলি, আচ্ছা আমি মাইর খেয়েছি, আমার মনে কষ্ট নাই কেন, আমি আওয়ামী লীগ করছি, ওরা বিরোধী দল, 17 বছরের খুব ওদের মনে আছে আমার পিটাই। কিন্তু পিটানোর আগে তারা বলতেছিল যে ওই মালোয়ানকে পিটা, হ্যাঁ হিন্দু ইয়া কেন রাজনীতি করব, হ্যাঁ হিন্দুরা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হিন্দুরা উজায় বেশি, হিন্দুরা ইপে এলায় বেশি। তো আমার মনে কষ্ট হইতাছিল, আমি তখন বুঝতেছিলাম যে আওয়ামী লীগ করে আমি যত বড় অপরাধ না করছি, হিন্দু হয়ে জন্মগ্রহণ করে তার চেয়ে বেশি অপরাধ করছি, আমি হিন্দু হয়ে কেন আওয়ামী লীগ করলাম। তো যাই হোক ভাই, আমি যে মন্দিরটি থেকে আশ্রয় নিচ্ছি, সেই মন্দিরটিতে রাত্র 11টার পর টানা 2 ঘন্টা তাণ্ডব চালাইছে, তাণ্ডব চালাইছে। আর একটাই কথা বলছে, যাদের হাতে লাল তাগা তাদেরকে ভারত পাঠা, হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম। তো আমার প্রশ্ন, আমি রাতভর একটা কথাই, যে আমার বললাম না আমার কাছে খারাপ লাগছে যে আমি আওয়ামী লীগ করছি, হ্যাঁ, আওয়ামী লীগের অপরাধ যদি মার খাই আমার জীবন সার্থক, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগের জন্য এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু হিন্দু বলে আমাকে পিটাই। তো যাই হোক রাত্র পার করলাম, রাত্র পার করে সকালবেলা আমি পশ্চিমবঙ্গের কোন এলাকার দিকে যাব, তখনও আমার ফ্যামিলির সাথে কারোর সাথে আমার যোগাযোগ নাই। তো যাই হোক আমি যখন একটু মোটামুটি সেফ জোনে আসছি, গিয়ে আমার ব্যান্ডেজ সারা শরীরে, রক্ত পড়তেছে, সবকিছু ঠিক করার পর আমি প্রথমেই ফোনটা অন করলাম। ফোন অন করার সাথে সাথে অজস্র কল আসলো। প্রথম আসলো আমার ফ্যাক্টরি, আমার একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেহেতু আমি সাবেক ছাত্রলীগ নেতা ছিলাম, হ্যাঁ তারপর ছাত্রলীগের থেকে আসে সাবেক হয়েছে প্রায় 1.5 2 বছর। হ্যাঁ, তো আমার ফোনে একটা কল, আমি প্রথমেই ফোন দিয়ে আমার ফ্যাক্টরি একটা ছোটখাটো একটা প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ফোন দেওয়ার পর, এটা পার্টনারে ছিলাম আমি এক আমার বন্ধু মিলে, আমার ফ্যাক্টরিতে তারা আমাকে না পেয়ে আমার ফ্যাক্টরিতে প্রায় 150 থেকে 200 জন লোকের পেট চলতো আমার ফ্যাক্টরি দিয়ে, নিটিং হাউস গার্মেন্টস হাউস, সেটাকে তারা লুটতরাজ করে নিয়ে যায়। ঝুট, ময়লা থেকে শুরু করে সবকিছু তারা লুট করে নিয়ে যায়। সেখানে একই কথা বলে আছে, সবার মাপ আছে, এই মালওয়ান কোনো বাংলাদেশে মাপ নাই, এই হিন্দু কোনো মাপ নেই, ওরা আওয়ামী লীগ সরকার এলে নিজেরা হাতির 5 পা দেখে ফেলে, সেখানেও তারা এই অত্যাচার করছে। হ্যাঁ, তো তো যেটাই হোক,
অজস্র ফোন আসতেছে। আপনি বিশ্বাস করবেন না নজরুল ভাই, আমাদের সাথে যারা ছিল, আমাদের সাথে যারা চলতো, এক বন্ধু ছিল রবিন, আমাদের সাথে সাথে থাকতো, তার বাসায় তার পিচ্চি বাচ্চাটাকে পর্যন্ত নির্যাতন করছে, তার বাসায় হামলা করা হয়েছে। সবচেয়ে যখন তারপর ফোন কল যাওয়ার পর আমার মাকে ফোন করি, আমার মা তখন বলে, বাবা তুই হয়তো আর যাই করিস, তুই যারই রাজনীতি করছস, তুই একটা জিনিস ভালো কাজ করছস, এলাকার মানুষ তোর কেউ বিপক্ষে না। আমার বাড়িতে সামনে যখন আসে আমার বন্ধুর বাসা, আমার বন্ধুর বাসায় যখন হামলা চালায়, হ্যাঁ, ও যুবলীগ নেতা ছিল স্থানীয়, তার বাসায় হামলা হচ্ছে, আমার বাসায় যখন আসে এলাকাবাসীর, হ্যাঁ, কিছু লোক আইসা তাদের প্রতিহত করে। হ্যাঁ, তো আর যাই হোক, তারপর আমার মা বলছে যে সমাজে এখনো ভালো লোক আছে বাবা, তোকে আল্লাহ ভগবান সহায় হইব, তুই চিন্তা করিস না। তো যাই হোক ভাই, এক এক অজস্র কল আসা শুরু করে, অজস্র কল আসা শুরু করার পরে শুনতে পাই একে একে করে আমাদের সাথে যারা চলছে, আমাদের সাথে মিশে, প্রত্যেকের বাড়িতে হামলা করা হয়েছে। কারা হামলা করেছে শুভরায়, ভাই জানলে কষ্ট লাগে শুভরায় ভাই। আপনার বাড়িতে যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ফ্যাক্টরিতে, আপনার বাড়িতে যে আক্রমণ যারা করলো তারা কারা? তারা কি ওই ওই যে নামগুলি বললেন এরাই, না অন্য নতুন কোনো গ্রুপ? না না, সেখানে আমাকে, আমার উপর যখন নারায়ণগঞ্জ থেকে বের হওয়ার পথে পাগলা সাইডে যখন অ্যাটাক করা হয়, তখন ছিল তারা। আর আমার বাড়ির সামনে বল ফ্যাক্টরিতে, আমার ফ্যাক্টরিতে যারা আক্রমণ করেছে, তাদের নাম শুনলে সবচেয়ে বেশি কষ্ট লাগে কেন ভাই, আজকে যদি বিএনপি, জামাত, হ্যাঁ, চিহ্নিত কোনো বড় বড় নেতারাও যদি কাজটা করতো, মনটাকে বুঝে যেত। করছে সমন্বয়ক রূপী 2-5 তারিখের আগেও, যারা নাকি 200-100 টাকা দা মানুষের থেকে ধার পেতে চা চা খাইতো, পানি কিনা খাইতো, ওরা হয়ে গেছে নেতা। উনারা সমন্বয়ক রূপে বিএনপি, স্থানীয় কিছু বিএনপির লোকদের সাথে মিলে, হ্যাঁ, তারা এই লুটতরসটা করেছে। শুধু আমার বাড়িতে না, আমার বাড়িতে হামলা করলে, আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী, আমার বাড়িতে হামলা করলে তেমন আমার কষ্ট লাগতো না। তারা হামলা করেছে আমাদের নারায়ণগঞ্জের যে গর্ব, হ্যাঁ, আমরা সবসময় যে বাড়িটি নিয়ে গর্ব করি, হীরামহল, যেখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সভা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে গিয়েছিলেন, বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে জড়িত শামসুজ্জোহা সাহেবের বাড়ি, হ্যাঁ, হীরামহল। সেই হীরামহলে, হ্যাঁ, আগুন দিয়েছে তারা। হ্যাঁ, তারা সেই হীরামহলের খালি বাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বাড়ির আগুন দিয়েছে। এর চেয়ে বড় কষ্ট নেই। কেননা, কারণ নারায়ণগঞ্জে আমরা যারা ছিলাম তখন আমরা দলীয় ভাবে গেলাম, তারা আমাদের সাথে আমার জন্মদিনের সময় যে ছোট ভাইরা কেক কাটতো, সেই ছবি দেখে দেখে তাদের বাড়িতে আক্রমণ করেছে সেই বিএনপি জামাতের লোক। তারা এখন এসেছে নতুন ট্যাগ নিয়ে, তারা সমন্বয়ক। তারা বলে সমন্বয়ক। কি সমন্বয়ক? আমার জাতির কাছে জানতে মন চায় ভাই। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ভাই আরেকটু এই আরেকটু কথা, আরেকটু কথা আছে ভাই। সবচেয়ে কষ্টের বিষয়টা হইতাছে ভাই, আমার একটাই কথা, যে আজকে আওয়ামী লীগ করছি ভাই, তার জন্য যদি কেউ আমাকে মেরেও ফেলে আমার কোনো আপত্তি নেই ভাই। কিন্তু আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ থেকে হিন্দু হয়ে কেন আওয়ামী লীগ করলাম, হ্যাঁ, তার সবচেয়ে বড় অপরাধ ভাই। ভাই তারা আমার নেতা সাইব ওসমানের বাড়ির কমরটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। তারা হীরামহল, আমাদের অস্তিত্ব যে জায়গা ভাই, আমি এই 3 বছর কান্না করতে পারি নাই ভাই। কেন কান্না করতে ভয় তো ভাই, কেন কান্না করলে মানুষ বলে এই ওই আওয়ামী লীগের নেতা পলাই আইছে ভাই। ভাই আমাদের দুঃখ, ওরা ওরা ওদের বাসায় ওরা ঘুমাইছে ভাই, কখনো কোনোদিন ওদের আমরা অত্যাচার করি নাই। আমাদের যে এমপি ছিল শামীম ওসমান, শামসুজ্জোহা সাহেবের ছেলে, শামসুজ্জোহা সাহেবের ছেলে সেলিম ওসমান, ওরা সবসময় বলতো আমরা নারায়ণগঞ্জের প্রতিনিধি, নারায়ণগঞ্জের সংসদ সদস্য, আমরা কোনো দলীয় সংসদ সদস্য না। তারপরও মানুষ কি হারে বেইমান হইতে পারে ভাই। আল্লাহ ভগবান তাদের বিচার করবে, ভগবান তাদের বিচার করবে। এই গিয়াসউদ্দিনের লোকজন, বিএনপির লোকজন, জামাতের লোকজন, সমন্বয় দালালরা, আল্লাহ তাদের বিচার করো, এই কামনা করি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই করুণ বিবরণ আমরা শুনলাম, সবাই শুনলো, যারা এখন দেখতেছে তারা সবাই শুনলো। যদিও আমরা এর ভিতরেই অনেক কিছু জানি এবং আহ, সামাজিক যোগাযোগের জি মাধ্যমে ভাই। অনেক কিছুই সামনে, আমাদের সামনে বেশি এসেছে, যে চিত্রগুলি হীরামহলে আগুন দেওয়ার, এগুলি আমরা নিজেরাও প্রত্যক্ষ করেছি মিডিয়ার বদৌলতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে। সো জি ভাই। এই এখনো ভাই অপশক্তির তারা দল, মামলা এই হামলা দিয়ে একের পর এক শোনেন, অত্যাচার করছে। মামলা হামলা, এই জ্বালাও পোড়াও যা করছে, এই যে আপনাদের উপর যে নির্যাতন নিপীড়ন যেটা চলছে, এর অবসান হতে বাধ্য। এবং যারাই এর সাথে সংশ্লিষ্ট, যারাই করেছে, গিয়াসউদ্দিন সাহেব বলেছেন বা XYZ যারাই করেছে, তারা প্রত্যেকেই
এর জবাব দিতে হবে, তারা অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে এবং তাদের শাস্তি এই বঙ্গবন্ধুর বাংলাদেশে হবে, সেদিন বেশি জয় দূরে বাংলা, নয়। জয় বাংলা, জয় বঙ্গ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার নির্যাতনের কথা বলবেন ঝালকাঠি জেলার বঙ্গবন্ধু জয় হোক, ভগবান রাজাপুর সহায় হোক। উপজেলার গাওয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ বাপ্পি। বাপ্পি, আপনি বলুন, নিজেকে আনমিউট করুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, বলুন। জি, আমি আর কি সংক্ষেপে আর কি আমার ব্যাপারটা একটু উল্লেখ করবো এবং আমাদের এলাকায় যে ঘটনাগুলো ঘটছে আর কি আমি একদম খুব সংক্ষেপে সেটাও একটু বলতে চাই আর কি, যদি আপনি অনুমতি নিজের দেন আর কি। কথাগুলি আগে বলুন। জি, প্রথমেই আমি স্মরণ করে নিচ্ছি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং যাদের সামান্য অবদানের কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, বিশেষ করে জাতীয় চার নেতা সহ 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং প্রায় 30 লক্ষ লোক আমাদের এই বাংলাদেশ অর্জন করার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যেককে আমি স্মরণ করে নিচ্ছি। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামের হোস্ট, ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম ভাইকে। এবং আমি মনে করি এটা অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। তৃণমূলের নেতাকর্মীরা তাদের মতামত বা তাদের দুঃখ কষ্ট এর মাধ্যমে কিছুটা হলো আপনাদের সাথে শেয়ার করতে পারবে। যাই হোক, আমি 5ই আগস্ট যে আমি বাসায় টিভি দেখতেছিলাম, নিউজ দেখতেছিলাম, তো যখন আহ, দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে দেশ ছেড়ে যেতে, তো এই নিউজটা আমি দেখতেছিলাম ততক্ষণই আমাদের স্থানীয় বিএনপির কিছু লোক, বিশেষ করে আমাদের গ্রামী ওনার বাসা, আবু হোসেন চান মিয়া, উনি এবং ওনার ছেলে আরো কিছু লোকজন গিয়ে আসিয়া আমার বাড়ির সামনে দাঁড়াইয়া দেশীয় অস্ত্র শস্ত্র সহ আমাকে খুব গালাগালি করতেছে, বের হওয়া, মানে খুব অকথ্য ভাষায় গালাগালি, যে আমি বের হইলে আর কি আমাকে আক্রমণ করবে। তো যাই হোক, কতক্ষণ গালাগালি করার পরে আমাদের সামনে একটা বাজার আছে, তো উনি ওইখানে চলে যায়। হয়তো বা ভাবছি আমি বাড়িতে ছিলাম না। তো সেখানে যাওয়ার পরে ওখানে তারা আমাদের বাড়িতে হামলা করবে এরকম একটা প্ল্যান করছিল। উম, উনি এবং ওনার কিছু লোকজনকে, অনুগত যারা আছে তাদেরকে উনি মানে ফোন দিচ্ছিল। তো সেখান থেকে আমাকে একটা মেসেজ দেয় একজন, যে এরকম এরকম ভাই, আপনার বাড়িতে হয়তো বা হামলা করবে, আগুন দেবে, আপনি এই ঘটনা, ওই লোক এবং যারা যারা প্ল্যান করতেছিল আর কি তাদের ব্যাপারে আর কি আমাকে জানানো। তো আমি জানার পরে আমি স্থানীয় দায়িত্বশীল যারা আছে, এলাকার মুরব্বী এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমার বন্ধু বান্ধব, তাদেরকে আমি ব্যাপারটা জানালাম। তো জানানোর পরে তারা অনেকটা আমার ব্যাপারে এগিয়ে আসছে। এগিয়ে আসার পরে তো উনি আর ওই কর্মকাণ্ডটা করার সাহস পায় নাই। তারা এসে আমার বাড়ির সামনে আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা দাঁড়াই ছিল, যে কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আজীবন কৃতজ্ঞ। এরপরে তারা বিভিন্ন ভাবে আমাকে হুমকি ধমকি দিচ্ছিল, আমার আগে ফোন নাম্বারে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে খুব থ্রেট দিচ্ছিল যে বের হ, তুই আছো কোথায়, এইরকম অনেক কিছু। তো এরপরে আমি অত্যন্ত ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ি। তারপরে আমি রাত্রবেলা যে কোনো ভাবে আমাদের এলাকার স্থানীয় আমার যারা বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদের সহায়তায় আমি রাত্রবেলা খুব গোপনে সতর্কতার সহিত আমি যেভাবে হোক বাড়ি থেকে আর কি চলে আসি। তো চলে আসার পরে আমার বিরুদ্ধে তারা রাজাপুর থানায় একটা মামলা দায়ের হয়েছে, আমি সহ আরো 44 জনকে আসামি করে, আর বহু অজ্ঞাত আছে আর কি ওখানে। তো একটা মিথ্যা মামলা আর কি। তো সেই মামলা আমাকে আসামি করা হচ্ছে, এবং আমি সেই তারপর থেকে আর কি আমি বাড়িতে যেতে পারছি না, আমি বাড়ির বাইরেই আছি আর কি। তো দুইটা ব্যাপার আর কি, বাড়িতে গেলে একটা হলো আমার জীবন নাশের শঙ্কা আছে, আর দ্বিতীয়ত গ্রেপ্তারের একটা ভয় আছে। তো ওইসব কারণে আসলে আমি বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছি না আর কি। এই তো আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সহযোগিতা করেছে, যারা আমাকে বিভিন্ন ভাবে উম, বাড়ি থেকে বেরোয় আসার জন্য সহযোগিতা করেছে। এই তো আচ্ছা, সমস্ত আপনাকে যারা আক্রমণ করলো, আপনার সাথে যারা এইভাবে নির্মম ভাবে আপনার সাথে যারা এই আচরণগুলি করলো, তাদের পরিচয় কি আপনি জানেন? তাদেরকে কি আপনি চিনেন? হ্যাঁ, হ্যাঁ, আমি তাদেরকে চিনি। আমাদের গ্রামেরই একজন, আমার নাম হলো প্রাণ মেম্বার, সাবেক মেম্বার ছিল আবুল সাহেব।
তিনি কোন রাজনীতির সাথে সংশ্লিষ্ট? হ্যাঁ, উনি বিএনপির উপজেলা আহ, মূল দলের কমিটিতে আছেন, সহসভাপতি অথবা জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি এরকম কিছু একটা হবে না। এবং ওনার এক ভাইও ছিল, সৎ ভাই, ওনাদের নেতৃত্বে আর কি এগুলো হয়েছে। তো তারপরে আর কি তারা আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, আরো 44 জন সহ। সমস্যা হচ্ছে বাড়িতে আমার মা, আমার বাবা নেই। আমার বাবা মারা গেছে অনেক আগে। Government job করতো। আমার বাড়িতে আমার মা আছে, অসুস্থ মা, উনি ডায়াবেটিস এবং প্রেশার এবং লিভার জনিত সমস্যায় ভুগতেছেন। তো আমি যে আসলে আমার মাকে যাবো বা করবো, এরকম একটা সুযোগ আর কি আমি পাচ্ছি না। বা এরকম একটা সাহস আসলে পাচ্ছি না। আমার মা সবসময় ফোন দিয়ে কান্নাকাটি করে। এই হলো আর কি অবস্থা। আমার ছোট দুটো ভাই আছে বাড়িতে, ওরাও অনেক সময় টিজিংয়ের শিকার হয়। ওদেরকে রাস্তাঘাটে আর কি বিভিন্ন ভাবে অনেক সময় টিজিং, মূলক কথাবার্তা বলে থাকে। তো এই হলো আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনার এই আমি নির্যাতনের বিবরণ আমরা শুনলাম। আমি আমাকে আর একটু সময় আমি চাচ্ছি, আমি একটু আমার এলাকার যে ঘটনাগুলো আমি সংক্ষেপে একটু বলতে চাই আর কি, একদম সংক্ষেপে 2-3 মিনিট সময় খুব আমাকে দিবেন। সংক্ষেপে সংক্ষেপে বলুন, খুব সংক্ষেপে, আমি কথা শুধু শেষ করতে। আমি শুধু একটু নামগুলো বলছি। আমার ইউনিয়ন ছাত্রলীগের একটা ছেলে আছে সাংগঠনিক সম্পাদক, ওদের বাড়িতে হামলা হয়। ওর চাচা আছে আপনার মুক্তিযোদ্ধা এবং ওই ওয়ার্ডের আমলি সভাপতি, এদের বাড়িতে হামলা হয়েছে ওই দিন এবং ওদেরকে মারধর করা হয়েছে এবং ওর ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তারপরে দুলাল মির্জা আছে একজন, ওই ওয়ার্ডের সহসভাপতি, ওনার বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। তারপর আমার ইউনিটের আরো 2টা ছেলে আছে, রনি ওর নাম, ওর সম্পাদক পদে, ওকে মারধর করা হয়েছে। তারপরে আমার আরেকটা ছেলে আছে মাহফুজ, তিনি সম্পাদক, ওকেও মারধর করা হয়েছে। তারপরে আমাদের উপজেলা ছাত্রলীগের ছেলে আছে রিপন সরকার, ওর বাড়িতে হামলা হয়েছে এবং ওকে মারধর করা হয়েছে। এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরফরাজ কাকা, আমাদের মুরব্বী প্রবীণ আইনজীবী, ওনার বাড়িতে হামলা হয়েছে। ওনার আহ, ছেলের মোটরসাইকেল আর কি পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য অসংখ্য আর কি হামলা হয়েছে আর কি ওই দিনে। আমি হয়তোবা সবার নাম উল্লেখ করতে পারছি না। তাছাড়া আপনার মানে মামলা ছাড়া গ্রেপ্তার হয়েছে বেশ কিছু লোকজন আমাদের, বিশেষ করে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা হ্যাঁ ভাই, আমরা তাদের সাথেও কথা বলবো ধারাবাহিকভাবে। তারাও আসবেন আমাদের সাথে, তাদের নির্যাতন নিপীড়নের গল্প তারা আমাদের শোনাবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাহস রাখুন, দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। এই অপশক্তির হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষার এই দায়িত্ব আপনার আমার সবাই। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার 1 মিনিট সময় যাচ্ছে, 30 সেকেন্ড সময় যাচ্ছে। জি বলুন। আমার একটা মতামত আর কি, যেটা আমি বলতে চাচ্ছি, আসলে আমি মনে করি একটা সংগঠনের প্রাণ হলো তৃণমূল নেতা কর্মী। তো উম, সংগঠনের প্রাণ বলা চলে আর কি। তো আমি আশা করি আমাদের আওয়ামী লীগ তৃণমূল নেতা কর্মীদের আপনার ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। এখন নীলফামারী জেলার ডুমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হক মনু, আমরা শুনবো তার নির্মম অভিজ্ঞতার কথা। মনু ভাই, আপনি বলুন। নিজেকে আনমিউট করুন। মইনুল হক মনু ভাই, আপনি নিজেকে আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলুন। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার স্থপতি, আমার প্রিয় নেতা, যার কারণে বাংলাদেশের আজকের এই স্বাধীনতা, যার কারণে বাংলাদেশের আজকের এই 72-এর সংবিধান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ বেগম ফজিলাতুন্নেছা সহ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশের আজকের এই স্বাধীনতা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। যে প্রিয় নেত্রী গত 5ই আগস্ট আমার দেশ থেকে বাধ্য করেছে,
তখন আমি আমার বাড়িতে ছিলাম না, আমি আমার বাড়ির বাইরে ছিলাম, প্রায় 20 কিলো দূরে ছিলাম। আমার কানে যখন খবর আসলো যে আমার মাননীয় সভানেত্রী, আমার প্রিয় সভানেত্রী দেশ ত্যাগ করছে, ঠিক সেই মুহূর্তে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে কেন আমার নেত্রী দেশ ত্যাগ করবেন। তারপরেও আমি বারবার কনফার্ম হচ্ছিলাম, আমার এমপি মহোদয় আমাকে বারবার ফোন দিচ্ছে যে তোমারে কেন মিছিল হচ্ছে, আপনার এলাকায় কেন মিছিল করতেছে, আপনি ওসির সাথে যোগাযোগ করেন। তখনও আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। তারপরে আমি এমপি মহোদয়কে বললাম যে আমাদের প্রিয় সভানেত্রী দেশ ত্যাগ করেছেন, আপনি নিরাপদে চলে যান। আমিও নিরাপদে যাচ্ছি। আমি ঠিক নিরাপদ জায়গায় চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার ওয়াইফকে ফোন দিলাম যে আমার বাচ্চা দুইটাকে তুমি বাড়ি থেকে নিয়ে তুমি অন্যত্রে চলে যাও, তুমি বাড়িতে তালা লাগাই দাও। ঠিক তালা লাগাই দেওয়ার পরেই বাজার থেকে, শহর থেকে বিএনপি জামাতের একটা মিছিল আসে। সেই মিছিল এসে আমার বাড়িতে ভাঙচুর, লুটপাট শুরু করে দেয় এবং অগ্নিসংযোগ করে। বিএনপি উপজেলা বিএনপির সেক্রেটারি এবং জামাতের আমির এবং ওসমান গনির ছেলে, আমি নাম বলে দিচ্ছি, ওসমান গনির ছেলে ওয়াজ কর্মী এবং সমন্বয়ক আলিফ ব্যাপারী, এই কয়েকজনের নেতৃত্বে আমার বাড়িতে ভাঙচুর হয়। আমার বাচ্চারা যে গ্লাসে পানি খাবে সেই গ্লাসটাও তারা রাখে নাই, এই অবস্থা তারা করেছে। আমার ভাড়াটিয়া, তাদেরও বাড়ি ভাঙচুর করছে, তাদের ফ্রিজ, টিভি, ইভেন কি আমার এসি সহ আমার ওভেন থেকে শুরু করে সবকিছু, পানির লাইন থেকে শুরু করে সবকিছু তারা খুলে নিয়ে গেছে। আমি আজকে যারা আমাকে এই কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সবার সভাপতি, আপনারা যারা আজকে আমাকে এই জুম মিটিং এ কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি 1988 থেকে 1991 সাল পর্যন্ত আমি ছাত্রলীগের কঠিন দায়িত্ব সময়, আমি কঠিন দায়িত্ব সহকারে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। সেই সময় আমার নামে 23টা মামলা ছিল। মাননীয় সভানেত্রী 1991 সালে নীলফামারী জেলা সফর করেছেন। তখন উনি আমাকে জেল থেকে মুক্তির জন্য উনি জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করে, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকার কারণেই আমার জেল থেকে মুক্ত হয়নি। আমি তখন হাইকোর্ট থেকে বেল নিই। আমি আমার বাবাকে মাটি দিয়ে, ওসি সাহেব আমাকে 3 ঘন্টা সময় দিয়েছিল, আমি 3 ঘন্টা আমার বাবাকে মাটি দিয়ে 3 ঘন্টার মধ্যে আমি বাড়ি ত্যাগ করি। এই হচ্ছে আমার রাজনৈতিক জীবন। আজকে আমাদের মধ্যেই অনেকেই আমরা বলি যে মাননীয় সভানেত্রী যদি সমন্বয় ডাকতো তাহলে নাকি সমন্বয়করা, আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা এই কথাগুলো বলে। আমি বলতে চাই যে তারা কিন্তু ডিটারমাইন্ড ছিল। আমাদের সভানেত্রী যদি গণভবনে তাদেরকে ডাকতো তারপরেও কিন্তু তারা আসতো না, তারা আমাদের নেত্রীকে তারা শেষ করে দিত, আওয়ামী লীগকে শেষ করবে, এটাই তাদের প্ল্যান ছিল। আজকে আমরা কি দেখলাম 5 তারিখে দেখলাম, আমার কান্না পাচ্ছে। 75 বছর বয়সের একজন ভদ্র মহিলা, যার অন্তর্বাস দিয়ে যারা উল্লাস করে, তারা কিসের স্বাধীনতার কথা বলে? যারা পার্লামেন্টে গিয়ে ট্রেজারি বেঞ্চে যারা সিগারেট খায় তারা কিসের স্বাধীনতার কথা বলে? যারা গণভবন গিয়ে মুরগি লুট করে, যারা গণভবন গিয়ে মাছ চুরি করে, তারা কিসের স্বাধীনতা? তারা কিসের শিক্ষিত? তারা কিসের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে? আজকে আমি কি দেখলাম? আমরা দেখলাম যখন ব্রিগেডিয়ার সাকওয়াত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা, ব্রিগেডিয়ার সাকওয়াত যখন বলল যে 7.62 রাইফেল, এই রাইফেল আর্মিদের কাছেও থাকে না, সাধারণ মানুষের কাছে কি করে আসে, তারপরের দিনই তাকে সরাই দেওয়া হলো। আজকে মাহফুজ, যে মাহফুজকে মাস্টার মাইন্ড হিসাবে ওই জাতিসংঘে ওই সুৎখোর ইউনূস পরিচয় করে দিচ্ছিল, সেই মাহফুজের হাতে দেখলাম 7.62 রাইফেল। আজকে বিএনপি আজকে কি সুন্দর হাসতেছে, কি জামাতের আমির কি বলে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আর রাজাকারের বাচ্চা, তুমি ক্ষমা করার কে? তুমি আওয়ামী লীগকে ক্ষমা করার কে? এর চেয়েও খারাপ অবস্থা 75 সালে আওয়ামী লীগের ছিল। তারপরও আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে 81 সালে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশে প্রত্যাবর্তন করার পরে আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগকে ঘুরিয়েছে। আওয়ামী লীগকে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আজকে আমার কান্না পায়
যখন তোফাজ্জলের স্মৃতি আমার কাছে চলে আসে, যে তোফাজ্জল ঢাকা ইউনিভার্সিটিতে ভাতের প্লেটে তাকে ভাত খায় মেরে ফেলা হয়, সেই তোফাজ্জলের স্মৃতি আমার চোখের সামনে আসলে আমি আর ঠিক থাকতে পারি না। যে মাসুদ, ছাত্রলীগের মাসুদ, যার পা কেটে দিয়েছে, তার বাচ্চার ওষুধের জন্য যখন সে আসছে, যে আমি বাচ্চার ওষুধ নেওয়ার জন্য এসেছি, সেই মাসুদকে তারা ক্ষমা করেনি। আজকে আমরা কি দেখলাম? আমার নীলফামারী জেলায় গত 5 আগস্ট মাননীয় সভানেত্রী দেশ ত্যাগ করেছেন। আজকে 5 তারিখ থেকে অদ্যাবধি আমি একমাত্র ব্যক্তি যে আমার বাড়িতে আমি আমার কর্মক্ষমতার মাধ্যমে আমি আমার পরিবার পরিজনদের নিয়ে আজকে চলি। আজকে আমি ডোমারের বাইরে, আমি ভাই, আমার এলাকায়। মনু জি, ভাই, আপনার 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 এলাকার আরো যে এই নির্মম এই নির্যাতন নিপীড়নের চিত্র দুই একটা যদি থাকে, খুব সংক্ষিপ্ত ভাবে ধরে তুলুন। শিওর শিওর। আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোহর হোসেনের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আমার উপজেলার চেয়ারম্যান, আমার বন্ধু, তার তার অফিসে পুড়াই দেওয়া হয়। আমাদের বর্তমান উপজেলার চেয়ারম্যান ফারহান আক্তার সুমি, তার বাড়িতে ইট পর্যন্ত খুলাই নিয়ে যাওয়া হয়। এটা আমাদের এমপি মহোদয়, তার পেট্রোল পাম্পে আগুন দেওয়া হয়, তার বাড়িতে আগুন দেওয়া হয়। আমি একটু একটু বলি, লিডার প্লিজ আমার কথা একটু শুনতে হবে। আমার অনেক কষ্ট, আমার অনেক দুঃখ, আমাকে বলতে হবে একটু, আপনাদের একটু শুনতে হবে। গত 8ই মে আমাদের প্রথম ধাপে উপজেলা নির্বাচন হয়। গত 8ই মে তখন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়, প্রথম ধাপে উপজেলা নির্বাচন হয়। উপজেলা নির্বাচনে একটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের উপজেলায় হয়। সেই বিচ্ছিন্ন ঘটনার কারণেই আমাকে সেদিন রাত 11টার সময় পুলিশ আমাকে অ্যারেস্ট করে। আমি দীর্ঘ 23 দিন জেল হাজতে ছিলাম, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও। এই ব্যাপারে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, আমি বলেছিলাম, কিন্তু উনি কোনো মনু ভাই, আমরা ইনিশিয়েটিভ নেন আরো নাই। তো আরো বাইরে আছেন। আমাদের সময় যাচ্ছে, আমি জি, যদি সময় বের করতে পারি আপনার কাছে আবার আসবো। আপনাকে অসংখ্য আবার আমি আসবো, সময় যদি বের করতে পারি। আমাদের আম- না, অন্য আমি আরো আমি এক ভাইরা আছেন, মিনিটে আরো শুনেন। আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেই, শিওর। বলো। আজকে আমি বলতে চাই, আজকে এই যে ডক্টর ইউনূস, সে কিসের সে কিসের রিসেন্ট বাটন? সে 72 সংবিধানকে আজকে নস্যাৎ করতে চায়। আজকে সুপ্রিম কোর্টের লয়ার জেটাই খান পান্না যখন বলল যে কিসের রিসেন্ট বাটন, তারপর দিনে তাকে মিথ্যা মামলা দেওয়া হলো। আজকে কিসের তারা সংবিধান চেঞ্জ করতে চায়? কিসের ভিত্তিতে তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়? কোন বৈধতার বলে আজকে? কিসের জুম মিটিং করে প্রধান বিচারপতির কাছ থেকে 2 লাইন লিখে নিয়ে আজকে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার? কিসের অন্তর্বর্তীকালীন সরকার? সংবিধানের কোথায় আছে? আজকে দেশবাসীর কাছে আমি বলতে চাই, কিসের অন্তর্বর্তীকালীন সরকার? ওই সুদখোর ইউনূস আজকে দেশটাকে তছনছ করছে। আজকে বাংলাদেশের সেনাবাহিনী আজকে তামাশা দেখতেছে, মানুষের কোনো নিরাপত্তা নাই। আজকে পুলিশ, যে পুলিশের যে আইজি, ধন্যবাদ। সে তার বাড়ি পঞ্চগড়, সে একসময় ছাত্রদল করত। আজকে আমার নামে 3টা মামলা। ভাইজান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার আবার আপনার কাছে যদি সময় পেয়ে আসবো। এখন বাংলাদেশ ছাত্রলীগের দৌলতখান পৌরসভা শাখার সভাপতি নবীন নওয়াজ আকাশ, আপনি আক্রান্ত, নির্যাতিত, আপনার অভিজ্ঞতা শুনতে চাই আমরা। আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা, প্রায় ধ্বংসস্তূপে বলতে পারি, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমি সর্বপ্রথম স্মরণ করতেছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমার নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত বেগম ফজিলুন্নেছা মুজিব সহ সকল শহীদদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি 1971 সালে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোনকে। আমি আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলা শুরু করতেছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ দিচ্ছি ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম ভাইকে। আমি দৌলত খান পৌর ছাত্রলীগ 2022 26 জুন 26শে জুন থেকে আমি দৌলত খান পৌর ছাত্রলীগের দায়িত্ব পালন করে আসছি।
প্রায় দীর্ঘ 2 বছরের উপরে আমি দৌলত খান পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমার দাতা দৌলত খান ভাই উপজেলা ভাই আকাশ আমি আপনার পরিচয়টা আগে দিয়েছি। আপনার শুনেন, আমাদের সময় খুব কম, এর ইতিমধ্যে প্রায় 45 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টার প্রোগ্রাম আমাদের। আপনি দ্রুত মূল জায়গায় যান। আপনার সাথে যা ঘটেছে, আপনাকে যেভাবে নির্যাতন নিপীড়ন করা জি হয়েছে সেই গল্পটা আমাদের শোনান, অন্য সাইডে না গিয়ে প্লিজ। আপনার পরিচয় আমি দিয়ে দিয়েছি আগে। থ্যাংক ইউ। জি 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 থ্যাংক ইউ। আমি আমার কথা সংক্ষেপ করে 5 তারিখের পর থেকে যা যা আমার সাথে ঘটছে আমি তা বলতেছি। 5 তারিখে আমাদের নেত্রীকে জোরপূর্বক দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, আমার আগের সব বক্তাই বলে গেছেন। তারপর 5 তারিখের পর আমার বাড়িতে হামলা হয়। আমার একটা ছোট ছাগলের খামার ছিল, প্রায় 47টা ছাগল নিয়ে যায়। এরপর থেকে আমি আর আমার বাবা আত্মগোপনে ছিলাম। আত্মগোপনে থাকার পর নিজেদের নিরাপত্তার সাথে আত্মগোপনে ছিলাম। আত্মগোপনে থাকার পর 21 আগস্ট থেকে আজ অদ্য পর্যন্ত আমার নামে একটা মিথ্যা হত্যা মামলা সহ মোট 11টা মামলা দেওয়া হয়। আমি ছিলাম আমার গ্রামে, আমার নামে হত্যা মামলা হয়েছে শাহবাগ থানায়। আমার গ্রাম হচ্ছে ভোলা দৌলত খান, ঢাকা থেকে অনেক দূরে। আমার নামে হত্যা মামলা হয়েছে শাহবাগ থানায়। এছাড়াও আমাদের এলাকা ভোলাতে এপ্রিল মাসে একটা হত্যাকাণ্ড ঘটে, কিশোর গ্যাং এর মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটে। তা নিয়ে জাতীয় পত্রিকায় তখন নিউজ হয়, আসামি ধরা হয়। সেই হত্যাকাণ্ডের সাথে বর্তমানে আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমার বাবাকে পল্লবী থানায় এই প্রায় 15 দিন আগে আমার বাবাকে পল্লবী থানার পুলিশ গ্রেফতার করে মিথ্যা মামলায়। এছাড়াও আমার পরিবার, আমার মা বাড়িতে ছিল। আমার মা থেকে একাধিকবার আমার মার গোল্ডের গোল্ড বিক্রি করেও চাঁদা দিতে হয়েছে, প্রায় 10 লাখ টাকা আমার মা চাঁদা দিয়েছে বাড়িতে থাকাকালীন অবস্থায়। আমার বাড়ি ঘর সব ভেঙে চুরমার করে ফেলছে। আমি যে আমার বাড়িতে যে একটা দিন থাকবো ওই অবস্থান তো নাই। এরপর মাইকে মাইকে ঘোষণা হয় যে আমাকে যদি কেউ গুল্লি করতে পারে, আমাদের ভোলার সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক সংসদ সদস্য দুর্দর্শ খুনি ডাকাত, সে মাইকে মাইকে ঘোষণা দেয় যে আমাকে যে গুল্লি করতে পারবে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে উনি। কে তিনি, নামটা বলুন। হাফিজ ইব্রাহিম, ভোলার সাবেক সংসদ সদস্য দুর্দর্শ খুনি ডাকাত। আর উনি আপনার মাইক যে ছাগলের খামার থেকে যারা ছাগল নিয়ে গেল আর লুটপাট যারা করেছে তারা কারা? তাদের তারা নাম, পরিচয়। বিএনপির দুর্দর্শ সন্ত্রাসী রিয়াজ, জহির, জুলু। আচ্ছা, আপনার বোধহয় একবার কথায় বলছিলেন আগে আমাকে, যেন আপনার পুকুর, মাছের পুকুরও বোধহয়। হ্যাঁ, আমি হচ্ছে যে আমাদের পাশেই জয়নপুর হুজুরের একটা পুকুর আছে। আমি প্রতি বছর ওইটা হচ্ছে যে লিজ নেই আমরা। তো আমাদের ওইটায় প্রায় 10 লক্ষ টাকার মাছ ছিল। ওই 6 জনে, 5 জনের পর 6 জনে পুরা পুকুরের মাছ ওরা নিয়ে চলে যায় এবং এখন বর্তমানে পুকুর ওদের দখলে আছে। ওইটা নিয়েছে উপজেলা বিএনপির যুব দলের সেক্রেটারি জুয়েল তালুকদার। এরপর থেকে আমার পৌর ছাত্রলীগের একাধিক ভাই, যেমন আমার দৌলত খান পৌর ছাত্রলীগের, আমি নাম নিয়ে পারছি না, দৌলত খান পৌর ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা, সংগ্রামী ছাত্রনেতা সাব্বির রহমান বাবুর উপর দুইবার হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। এছাড়াও নোমান, আমার পৌর ছাত্রলীগের সংগ্রামী ছাত্রনেতা, ওকেও হত্যার উদ্দেশ্যে দুইবার উপর হামলা করা হয়। এছাড়াও আমার পৌর ছাত্রলীগের একাধিক ছাত্রনেতার উপর হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলা করা হয় এবং আমি আত্মগোপনে যেখানেই থাকি বা করি সেইখানেই তারা কিছুদিন পর করে। আমার একটা মোটরসাইকেল ছিল, আমার মোটরসাইকেলটা নিয়ে যায়। এরপর থেকে আমার বোনের বাসা দৌলত খানে আমার বড় দুলাভাইয়ের থেকে প্রায় 2 লক্ষাধিক টাকা চাঁদা নেয়। সে হচ্ছে যে একজন ধার্মিক মানুষ, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাকে মিথ্যা মামলার মধ্যে মামলা দিয়ে তার থেকে চাঁদা দাবি করে। আমরা আত্মগোপনে থাকার কারণে সে বাড়িতে আছে, একাধিকবার তার নামে মিথ্যা মামলা দিয়ে তার থেকে চাঁদা দাবি করে। এইভাবে এই যে নির্যাতন হয়ে আপনার ছাত্র নেতাদের যারা আহ, আপনাদের সহযোদ্ধা, যাদেরকে হত্যা করতে যারা উদ্যত হয়েছিল, চেষ্টা জি জি করেছে, বা আপনাদের উপর যারা এখন বারবার চাঁদাবাজি করছে, জি। বিভিন্ন ভাবে আপনাদের হয়রানি করছে, তো ওরা কারা? ওদের রাজনৈতিক পরিচয় কি? ওরা কি আপনার ওদের স্থানীয় না বাইরে থেকে গিয়ে? নানা স্থানীয় বিএনপির দুর্দর্শ সন্ত্রাসী। নাম দৌলত বলবেন? খান দৌলত খান আবি আব্দুল্লাহ কলেজ ছাত্র দলের প্রেসিডেন্ট মেজবা। তারপরে হচ্ছে যে দৌলত খান পৌর ছাত্র দলের সভাপতি, দৌলত খান উপজেলা ছাত্রলীগ ছাত্র দলের সভাপতি, উপজেলা ছাত্র দলের সেক্রেটারি, দৌলত খান পৌর যুব দলের সভাপতি। একাধিক আমার ছাত্র নেতাদের উপর হামলা করে, যেখানেই পায় সেখানেই হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতন করে। আমার এক ছাত্র নেতা ইমরান, ওকে মারতে 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 পরে ওর মার নাকের নাকফুলটা দিয়ে দিছে, যে আর মাইরেন না, আমার ছেলেকে আর মাইরেন না, আমার নাকফুলটা নিয়ে যান। 35,000 টাকা ওর পরিবার থেকে চাঁদা নেওয়ার পর ওর মার নাকফুলটা পর্যন্ত নিয়ে আসছে। কারা মারতেছিল, যে তার মা যে দৌলত নাকফুলটা দিল, ওই দৌলত খান ব্যক্তিটা, ওই আর কারা? দৌলত খান দৌলত খান পৌর ছাত্র দলের সেক্রেটারি জুয়েল মিদ্দা।
তার দলবল নিয়ে অতর্কিত হামলা করে ওই ছেলের মার থেকে 35,000 টাকা এবং তার কানের দুল নাকফুলটা পর্যন্ত নিয়ে আসে। এরকম ভাবে আমার পুরো ছাত্রদলের উপর হামলা করা হচ্ছে। আমার পরশুদিন আমার নামে একটা মামলা হয়েছে, 2-4 দিন পর পরে চাঁদা দাবি করে, চাঁদা না দিতে পারলে মামলা করে, মিথ্যা মামলা, একাধিক মামলায় জর্জরিত করে রাখছে। আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার সামনের কোনো, আমি ভার্সিটিতে যাইতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না, আমার নামে একাধিক মামলা দিয়ে আমার পরিবার বাড়িতে 2-1 দিন পর পরে যে আমাকে খোঁজ করতে যায়। আমার বাসায় তো কেউ নেই, আমার ফুফির বাসা আছে, ফুফির বাসায় যে আমাকে খোঁজ করে আসে। আমার বাবা বর্তমানে জেলে আছে, কেরানীগঞ্জ জেলে, তাকেও যে এরেস্ট হওয়ার পর তার নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলা দায়ের করছে ওটা তারা ওই স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ স্থানীয় যাদের বিএমপি কথা বললেন। স্থানীয় বিএমপি জি, স্থানীয় বিএমপি আমার বাবার নামে একটা মিথ্যা মামলা দায়ের করেছে। যাক, ধন্যবাদ আমাদের আপনাকে, আপনাকে আমাদের অসংখ্য মাননীয় সংসদ, ধন্যবাদ। আমি আরেকটু বলি, আমি একটু বলি। গত পরশুদিন আমাদের মাননীয় সংসদ সদস্য, ভোলাদুই আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ আলী আজম মুকুলকেও মিথ্যা মামলার কারণে আমি একটি মিথ্যা হত্যা মামলায় মিরপুর থানায় আটক করে জি তাকে জি আমরা কেরানীগঞ্জে। দেখেছি তিনি, জি তাকে গ্রেপ্তার করা হয়েছে, মাননীয় সংসদ সদস্য ওনাকে, হ্যাঁ সাবেক সংসদ সদস্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, জি আমরা দেখেছি সেটা, মিডিয়াতে এসেছে, ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় পত্র পত্রিকা ছবি সহ ছাপা হয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আর জি। এখন আমরা যাব কামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলার জি হাসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান। জি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপনি বলুন কামাল হোসেন ভাই, বিসমিল্লাহির আপনি রহমানির আপনার। রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি 5 তারিখে এই বীভৎস হামলার হাত থেকে আমাকে রক্ষা করেছেন, আর যার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে কথা বলার হয়তো সুযোগ পেয়েছি। তো মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্মরণ করছি। বাঙালি জাতির শ্রেষ্ঠ পুরুষ, আমরা যার আদর্শে আদর্শিত, যার জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না, জীবন এবং যৌবনের দীর্ঘ সময় কারাভোগের মাধ্যমে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। এই বাংলার সকল আন্দোলন সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় নেত্রী, আমার মতো একজন কর্মীকে নৌকা মার্কা দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। প্রিয় নেত্রীর প্রতি কামাল হোসেন ভাই, আমি আপনাকে বলবো, অনুরোধ করব, কারণ আমরা একবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে অলরেডি, আমাদের আপনার পরেও আমাদের আরেকজন ভাই বলবেন, সুতরাং আপনি আপনার আপনার সাথে তারিখ যে 5 তারিখ অমানবিক নির্যাতন জি নিপীড়ন যেটা 5 আপনার তারিখ সাথে ঘটেছে সেই গল্পটুকু অতি সংক্ষেপে বলার জন্য বিনীত অনুরোধ 5 রইল। থ্যাংক ইউ। তারিখে 5 তারিখ আমাদের ইউনিয়ন অফিসে হামলা করেছে। আমাদের নেতাকর্মী প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয়নি। ইউনিয়ন অফিস, আওয়ামী লীগ অফিস এবং আমার এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। আমার বাড়িতে হামলা করার চেষ্টা করেছে, আমার গ্রামবাসী এবং এলাকাবাসীর কারণে বাড়িতে হামলা করতে পারে নাই। আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে এবং আমাকে মেরে ফেলার জন্য যা যা করার ওই সময় সবকিছু করা হয়েছে। মহান আল্লাহ পাকের কৃপায় কোন রকম আমরা জানে বেঁচে আছি। এরপর আমাকে নেত্রীর সাথে মনোহরগঞ্জ থানায় প্রথমে 2টা মামলা এবং ধানমন্ডি, যাত্রাবাড়ি সহ ঢাকা শহরের একাধিক থানায় এই পর্যন্ত আমার বিরুদ্ধে প্রায় 1 ডজন মামলা রুজু করা হয়েছে, যার কোনোটার মধ্যে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। আমার ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি থেকে আরম্ভ করে যুবলীগ, আমার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, এই ঢাকা শহরে নেত্রীর সাথে 2টি মামলার আসামি করা হয়েছে। আমার ইউনিয়ন থেকে একাধিক লোককে ঢাকা শহরে মামলার আসামি করা হয়েছে। আজকে আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের বাড়িতে হামলা করা হয়েছে, শাহাবুদ্দিনের বাড়িতে হামলা করা হয়েছে, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল মতিনের বাড়িতে হামলা করা হয়েছে, সাদাত হোসেন অপুর মোটরসাইকেল পোড়ানো হয়েছে, আমার ছাত্রলীগের নেতা রবিনের মোটরসাইকেল পুড়িয়েছে, আমার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেনকে পিটিয়ে তার পা ভেঙে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আর বিশেষ করে আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে শুধু একটি কথাই বলবো, আজকে আমরা মনে হয় যে জীবিত না, আজকে আমরা মৃত। শুধু একটাই অনুরোধ করব যে এইভাবে আমরা হাঁটতে হাঁটতে আমরা মরতে পারি না।
বঙ্গবন্ধু সৈনিকেরা কখনোই হাঁটতে হাঁটতে মরতে পারে না। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে মাননীয় নেত্রীর সাথে আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা সারা বাংলাদেশ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে কোনো অবস্থায় আমরা এইভাবে ঘরবন্দি হয়ে এইভাবে জি ভাই, এই দাসত্বে সাকিব ভাই, আপনার আপনার সাথে যারা এই অমানবিক আচরণগুলি করেছে সরাসরি আপনার সাথে, ওদেরকে আপনি জি, চিনেন? ওরা কি আপনার জি। ওই এলাকার? আমার কোন এলাকার দলের? ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মুনাফের নেতৃত্বে যুব দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এই এই হামলা এবং আমার ইউনিয়নে যে অরাজকতা, চাঁদাবাজি থেকে আরম্ভ করে যত অপকর্ম সবকিছু এই আব্দুল মুনাফের নেতৃত্বে হচ্ছে। এবং আজকে আমি প্রায় 2 মাসের মতো আমার বৃদ্ধ মা, ছোট বাচ্চা, যে বাচ্চার বয়স 2 বছর, প্রতিদিন গেইটে দাঁড়িয়ে থাকে বাবার জন্য। সেই বাচ্চার কান্না আমরা আর এইভাবে ঘরবন্দি আমরা থাকতে পারবো না। আপনারা সারা বাংলাদেশ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে আমরা হাসতে হাসতে রাজপথে জীবন দেওয়ার জন্য, নেত্রীর সাথে ফাঁসির কাছে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সকল নেতাকর্মী আমি ইনশাল্লাহ। মনে করি এইভাবে আমরা হ্যাঁ, ঘরবন্দি হয়ে আমরা এইভাবে আর আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন্ম হয়েছে, প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত দিয়ে আবার এই দেশটাকে মুক্ত করে স্বাধীনতার অপশক্তি, স্বাধীনতার বিরুদ্ধ শক্তি যারা আমাদের নেত্রীকে নিয়ে এখন এই ধরনের অপরাজনীতি করে, আজকে আমাদের মনোহরগঞ্জের লাকসামে কয়েক হাজার পরিবার ঘর বাড়ি ছাড়া আছে। আমাদের মাননীয় মন্ত্রীর বাড়ি ভাঙা হয়েছে থেকে আরম্ভ করে কয়েক শত শত, এবং লাকসাম বাজারে, মনোহরগঞ্জ বাজারে শত শত ব্যবসায়ীর মালামাল লুট করা হয়েছে, যেটা আমরা এখন এই স্বল্প সময়ে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সারা বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি ঐক্যবদ্ধ করবেন আপনার এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ইতিহাস বলে কোনো নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ এসব করে কেউ কোনোদিন পার পেতে পারে না। আজকে যারা এই অপকর্মগুলি করছে, যারা নির্যাতন নিপীড়ন করছে, তারা কারা, তাদের পরিচয় আমরা সবাই জানি। স্বাধীনতা বিরোধী অপশক্তির ধূসর তারা। এই বিচারের, তাদের এই অপকর্মের জবাব তাদের দিতে হবে এই বাংলার মাটিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এখন শেষে এখন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান সাকিবের কাছে যাচ্ছি। সাকিব, আপনি বলুন, সংক্ষিপ্তভাবে বলবেন, খুব অল্প সময়ের মধ্যে মূল কথায় আসুন। আপনি নিজেকে আনমিউট করুন। সাকিব সাহেব, নিজেকে আনমিউট করুন। জি সাকিব, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি নিজেকে আনমিউট করুন। আমরা দেখতে পাচ্ছি আপনাকে, কিন্তু শুনতে পাচ্ছি না। জি সাকিব সাহেব। শোনা যায় আমাকে ভাই? জি জি, বলুন, আপনি বলুন। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান সাকিব, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। আমি শুরুতেই স্মরণ করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ 15ই আগস্টের এই নিহত ঘাতকের বুলেটে সকল শহীদ শেখ পরিবারের সকল শহীদ সহ যারা আত্মবরণ করেছে সবার আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের সবাই জানেন যে বর্তমান অবৈধ সরকার 5 আগস্টের পর থেকে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে কি পরিমাণের নির্যাতন, হত্যা, হাজার হাজার নেতাকর্মী হত্যা করতেছে, তারপর হাজার হাজার মামলা এই পর্যন্ত আমাদের নামে বিভিন্নভাবে আমাদের গ্রেফতার করছে, আমাদের অসংখ্য নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করতেছে, মিথ্যা মামলা দিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য করতেছে। আপনারা অবশ্যই দেখেছেন আমাদের সুনামগঞ্জে একটি মামলা হয়েছিল 99 জনকে নাম উল্লেখ করে 200 জন মানুষকে অজ্ঞাত দিয়ে একটি মামলা করা হয়েছিল। সেই মামলাটা একদম মিথ্যা বানোয়াট, যাকে দিয়ে মামলা করিয়েছিল, যে মামলার মূল বাদী, সে নিজেই
কয়েকবার এই মামলা হওয়ার পরে তাকে প্রথমে জামাত বিএনপির লোকজনরা অর্থের লোভ দেখিয়ে জোরপূর্বক ভাবে মামলা করিয়েছিল। পরবর্তীতে তিনি কয়েক দফায় আদালতে হাজির হলে মামলাটা তুলে নেওয়ার জন্য তারপরে তাকে বিভিন্ন ধরনের বাধা দেওয়া হয়। গত কয়েকদিন আগে তিনি মামলার বাদী কোর্টে উঠেছিল, তখন ওই যে বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা তাকে প্রকাশ্যে কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি মামলার যে আহত ব্যক্তি যে মামলা করেছিল, ওই আহত ব্যক্তির বাদীর ছোট ভাই সে লাইভে এসে প্রকাশ্যে সবার মুখ উন্মোচন করে দিয়েছে যে তাকে ব্যবহার করে মানুষ কোটি কোটি টাকা, একজন সাংবাদিককে উল্লেখ করে তিনি আরো অসংখ্য মানুষের নামে অভিযোগ তুলেছেন ফেসবুক লাইভে এসে, যেটা আমাদের ভেরিফাই পেজেও পোস্ট করা হয়েছে। এবং কি সুনামগঞ্জের এমন কোনো মানুষ বাদ নেই ওই মামলাটা নিয়ে, এখন সবাই জানে যে এটা একটা মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। এবং বাদীর পক্ষ থেকে তারাও চেষ্টা করতেছে বারবার পুলিশের কাছে, আমাদের সদর থানায় কয়েক দফায় আপোসনামা দেওয়ার পরও ওই মামলাটা তারা আপোসনামাটা গ্রহণ করছে না। তারপরেও আমাদের অসংখ্য নেতা কর্মীদের গ্রেফতার করতেছে, এখনো জেল হাজতে আছে। আমাদের সাবেক এমপি, মন্ত্রী সহ কয়েকজন জেল খেটেছে। এবং আমরা অসংখ্য মায়ের ছেলেরা, তারপর অনেকেই আমরা এই বিপদগ্রস্ত, এই যে ঘর বাড়ি ছাড়া আজকে এই যে এইভাবে মিথ্যা মামলায় শিকার হয়েছি। আমি আপনাদের মেহেদী হাসান, মাধ্যমে এই যে যাকে বিএনপির জি লোকজন আদালত থেকে যাকে অপহরণ করলো, জি যে ওই ব্যক্তিটির নাম জানেন? যাকে দিয়ে, যার নাম ব্যবহার করে ওখানে মামলা করা হয়েছে? নজরুল ভাই, আমি শুনি ওই না, যে আরেকবার বলেন। আপনি বললেন না একটু আগে যে আদালত থেকে অপহরণ করছে বিএনপি জামাতের মানুষেরা জি, একজনকে। ওখানে এটা তাকে প্রকাশ্যে অপহরণ করে নিয়েছে, এটা প্রথম আলো সহ যাকে কয়েকটা অপহরণ নিউজ। করা হয়েছে তার নামটা বলতে পারেন? হ্যাঁ, মামলার বাদীকে অপহরণ করে নিয়ে গেছে। মামলার বাদী আমি মোহাম্মদ হাফিজ বাদীর মিয়াকে নামটা আপনার সে কোর্টে এসেছিল আমাদের নামে যে মামলা হয়েছে সেটা আপোসনামা দাখিল করার জন্য। তো যখনই আমি ওই বিএনপির ব্যক্তি নেতাকর্মীরা শুনতে পেরেছে, জামাতের নেতাকর্মীরা শুনতে পেরেছে, যারা আমাদেরকে এই ষড়যন্ত্রমূলক মামলাটা জোরপূর্বক ভাবে বাদীকে দিয়ে করাইছিল, তারাই আবার ওই বাদী যখন মামলাটা আপোসনামা দাখিল করতে আসছিল, তখন ওই বিচারকের এজলাসের সামনে থেকে তাকে উঠায় নিয়ে গেছে অপহরণ করে, প্রকাশ্যে পিটিয়ে। এটা প্রথম আলো সহ কয়েকটা মিডিয়াতে নিউজ হয়েছিল। এইভাবে মনে করেন আরো। তিনি জি এখনো মুক্ত নন। তিনি এখনো না, মুক্ত নন। এখন মুক্ত তো ওই দিনই কিছু সাংবাদিকের মাধ্যমে তিনি ওইখান থেকে মুক্ত হয়ে এসেছেন আর কি, আমরা যেটা শুনলাম। বাদীর ছোট ভাইয়ের লাইভ ফেসবুকে এসে সেটা বলেছেন, আমাদের ক্লিয়ার আচ্ছা, করেছেন। এই প্রকাশ্যে আদালত প্রাঙ্গণ থেকে তাকে যখন অপহরণ করা হলো, তো যারা করেছেন তারা তাদের নাম জানেন? উল্লেখযোগ্যদের না, মধ্যে আমি যার তাদের নাম নেতৃস্থানীয় জানি না, তবে আমি যে বাদীর বাদীর যে বাদীর যে ছোট ভাই, তার সাথে আমার আজকে একটু আগে কথা হয়েছিল। এবং অনেকের কাছ থেকে আমি শুনতে পেরেছি তারা জামাত বিএনপি পন্থী, তবে কারো নাম এখানে জানা যায়নি। আচ্ছা আচ্ছা, আমাদের আপনি সুনামগঞ্জে অসংখ্য নেতাকর্মীদের, আপনারা অবশ্যই জানেন, সবচেয়ে মর্মান্তিক ঘটনা যেটা আমাদের ছাতক উপজেলায় আমাদের যুবলীগের এক নেতার বাড়িতে 5ই আগস্টের দিন তাকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়িতে গিয়ে এক মায়ের অতর্কিত হামলা করে এক মায়ের চোখ অন্ধ করে ফেলেছে, যেটা বাংলাদেশের সবাই মোটামুটি জানে। এবং কি এটাই সবচেয়ে আমাদের সুনামগঞ্জের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা। অসংখ্য আমাদের জেলা আওয়ামী লীগের পার্টি অফিস সহ আমাদের অসংখ্য নেতাকর্মী, যেটা বললে যেহেতু এটা সংক্ষিপ্ত, আমাদের লাইফটা একদম শেষ পর্যায়ে যদি বলতে যাই, আমি আমাদের এত পরিমাণের যে নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে, তারপর আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। এবং আমি শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আমরা একটি প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকায়। সেই প্রোগ্রামে আমার সামনে আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা কয়েকজন মানুষ, আমাদের আবেগের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণভাবে একটা শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা ফুল নিয়ে একটা সমাবেত হচ্ছিলাম। ঠিক তখনই জামাত বিএনপির কয়েক শত লোক এসে আমাদের নারী নেত্রীদের উপর এমন অতর্কিতভাবে হামলা করেছিল যেটা বলার মতো না। আমি নিজে সেটা স্বচক্ষে দেখেছি, এবং কি আমি কোনোভাবে ওইখান থেকে বেঁচে এসেছি 6-9 বলে।
আমি দেখেছি সেখানে আমাদের যখন 8-9 জন মহিলা নেত্রীদের এভাবে অতর্কিতভাবে লাঞ্ছিত করতেছে ওপেনলি, সেটা বাংলাদেশের মানুষই দেখেছে, কয়েকটা মিডিয়াতেও প্রকাশ হয়েছে। তখন আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম। একজন ব্যক্তি, বয়স্ক মুরব্বী, তার বয়স 70 থেকে 75 হবে, তিনি এসে প্রতিবাদ করতেছিলেন যে তারা মেয়ে মানুষ, তাদেরকে ছেড়ে দেন। কেন তিনি এই কথাটা বললেন? তাকে দালাল দালাল বলে প্রকাশ্যে তাকে এইভাবে বঙ্গবাজারের নিচে পিটিয়েছে, যা শুধু উনি প্রতিবাদ করেছিলেন। এভাবে অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে যেটা বাংলার মানুষ জানে না। আপনি আপনার এই আমরা মানে নির্যাতন নিপীড়নের গল্প আপনার কাছ থেকে আমরা শুনলাম। আমরা নিজেরাও সামাজিক যোগাযোগ মাধ্যম, ছাড়া এই যে আমাদের মহিলা নেতৃবৃন্দের উপর নির্মম অত্যাচার সেদিন হয়েছে 10ই জানুয়ারি নূর হোসেন দিবসে, সেগুলো আমরা বাংলাদেশের কিছু কিছু টেলিভিশনও প্রত্যক্ষ করেছি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত আমরা দেখেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো এক সময় কথা হবে। আপনি থাকুন আমাদের সাথেই। আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে আসছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নির্যাতিত হওয়ার গল্প শুনলাম। নারায়ণগঞ্জের শুভরায়ের ব্যবসা প্রতিষ্ঠান দখল, বাড়িতে হামলা করে তার মায়ের কানের দুল পর্যন্ত খুলে নিয়েছে অপশক্তির দোসররা। জালকাঠির মাসুম বিল্লার বাপ্পির বাড়ি ভাঙচুর, লুট করেছে। নীলফামারীর মইনুল হক মনুর বাড়িঘর ভেঙেছে, লুট করেছে। নবী নওয়াজ আকাশের বাবা দৌলত খান পৌরসভার মেয়রকে, তিনি দৌলত খান পৌরসভার মেয়র, তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। তাদের বাড়ির ছাগলের খামার, মাছের খামার দখল করে নিয়েছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। তো মেহেদী হাসান সাকিবের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটতরাজ করা হয়েছে। এই সবই করেছে অবৈধ সরকারের দোসররা। এর দায় কার? অবৈধ ইউনূস সরকারের। এটা বলার অপেক্ষা রাখে না। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের প্রতি কেন এই আক্রোশ? কারণ অবৈধ ইউনূস সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। তাদের এই দখলদারিত্ব থেকে মুক্তির পথ নিশ্চয়ই খুঁজতে হবে। আপনাদের সঙ্গে নিয়েই আমরা পথ চলতে চাই। আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততদিন ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।